ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। স্যার, মার্কেট অনেকটা কারেকশন হয়েছে। এখন কিন্তু মার্কেট একটা জায়গায় বটম তৈরি করে ফেলেছে, এখান থেকে আপসাইড মুভমেন্ট দেখানো শুরু করবে। সেটা আজকে কিছুটা মুভমেন্ট ভালো দেখাচ্ছে বা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে, এটা মন্ডেও হতে পারে বা দুদিন পরে হতে বা নতুন বছরেও হতে পারে। তো যেহেতু মার্কেট হাই থেকে অনেকটা কারেকশান হয়েছে, এখন কিন্তু আমাদের পোর্টফোলিওকে গোছানোর সময়, অর্থাৎ বাই করার সময়। কারণ কারেকশান হলেই কিন্তু ভালো ভালো কোম্পানি বা ভালো ভালো শেয়ার অনেকটা নিচে আসে। তো সেরকমই একটা কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে, কিন্তু বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম সাস্টেনেবল বিজনেস মডেল। তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং কোম্পানির সম্বন্ধে ডিটেলসটা নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। স্যার, কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা ট্রেড করছে কত 3325-এ। এই কোম্পানিটা আমরা যদি লাস্ট এক বছরের রিটার্ন দেখলে দেখা যাবে প্রায় 10% মতন কারেকশান হয়েছে। লাস্ট এক বছরে কোনো রিটার্ন কোম্পানিটা দেয়নি। যেখানে আমরা যদি 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় 180% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ কত, প্রায় 3 লাখ কারোর। যেখানে এই কোম্পানিটা হাই কত মেরেছে 3886, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এই কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন, যেখানে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 77,752% রিটার্ন দিয়েছে। কোম্পানিটার লেফট থেকে রাইটে যদি আমরা চার্ট দেখি, সেই চার্টটা কিন্তু স্মুথলি ওপরে গেছে। তো কোম্পানিটা বিজনেস কী করে এবং কোম্পানির নাম কি, চলুন অ্যাট ফার্স্ট কোম্পানির নাম দেখে নিই। এখানে কোম্পানির নামটা কি, টাইটান, টাটা গ্রুপের কোম্পানি, যেই কোম্পানিটা জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে কাজ করে। তার পাশাপাশি কোম্পানিটা ওয়াচ বলুন, ওয়ালেট বলুন, আই কেয়ার বলুন, এইসব সেগমেন্টেও কাজ করে। তো জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে কোম্পানিটা 85% এক্সপোজার রয়েছে, বাদ বাকি 15% এক্সপোজার কিন্তু আদার্স বিজনেসে রয়েছে। তাহলে বলতে পারেন এই কোম্পানিটার মেইন বিজনেস হচ্ছে জুয়েলারি এবং ডায়মন্ডের। তো আমরা লাস্ট এক বছর দেখলাম না, যে লাস্ট এক বছরে কোম্পানিটা 10% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো দেওয়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে বাড়তে থাকা গোল্ডের দাম। যেখানে আমরা গোল্ডকে দেখতে পাবো লাস্ট এক বছরে, অর্থাৎ 27শে ডিসেম্বর 2024 থেকে 27শে ডিসেম্বর 2023 থেকে 24শে ডিসেম্বর 2024 পর্যন্ত চার্ট দেখতে পারবো গোল্ড 20% বেড়েছে। যেখানে অ্যাপ্রক্সিমেট গোল্ড কিন্তু 8 থেকে 9% মতন মুভমেন্ট দেখায়, সেখানে গোল্ড 20% বেড়েছে। তো কন্টিনিউয়াসলি আমরা যদি চার্টও দেখি না, দেখতে পারবো কন্টিনিউয়াসলি কিন্তু গোল্ড ওপরের দিকেই গেছে। তো বাড়তে থাকা গোল্ডের দাম কিন্তু টাইটানের বলতে পারেন যে বিজনেসের একটা এফেক্ট ফেলেছে বা এনেছে। কারণ আমরা সবাই জানি গোল্ডের দাম বাড়লে জুয়েলারির দাম বেড়ে যায়। তো যেহেতু গোল্ডের দাম বাড়ছে, জুয়েলারির দাম বাড়ছে, তার জন্য কিন্তু এই কোম্পানিটার বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছে। কারণ আমরা সবাই চাইছি একটু কম দামে কিনুক। তো গোল্ডের দাম বাড়তে থাকার জন্য এই কোম্পানিটার বিজনেসের রেভিনিউতে একটা এফেক্ট পড়ছে, যার জন্য কোম্পানিটা কিন্তু নিচে এসছে বা লাস্ট এক বছরে এরকম রিটার্ন দিয়েছে। তাই বলে কোম্পানি শেষ হয়ে গেছে? একদম নয়। গোল্ডের দাম এখন একটা জায়গায় স্টেবল রয়েছে। যেখানে আমরা গোল্ডের চার্ট দেখেছি লাস্ট 3-4 মাস ধরে কিন্তু ওই 70 থেকে 75, 80-র মধ্যে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সেটাকে নিয়েছে এবং এখন কিন্তু মানুষ জানে যে এখান থেকে আর পড়বে না। তো এই কোম্পানির বিজনেস আবারও ট্র্যাকে আসছে। ফেস্টিভ্যাল সিজন প্লাস ওয়েডিং সিজন Q3-তে শেষ হয়েছে। তো Q3 রেজাল্ট আসতে চলেছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, এখান থেকে ভালো পারফরমেন্স এই কোম্পানিটা দেখাতে চলেছে। কারণ মেন বিজনেস গোল্ড এবং জুয়েলারি। তো স্যার, মোটামুটিভাবে বোঝাতে পারলাম যে কোম্পানি কেন পড়েছে এবং বিজনেস কী করে। এবার চলুন আমরা কোম্পানির ফান্ডামেন্টালটা দেখে নিই। দেখুন স্যার, এরকম না কোনো কোম্পানির বিজনেসের মধ্যে এরকম টাইম পিরিয়ড আসে যেখানে কোম্পানি নেগেটিভ রিটার্ন দেয়, 1 বছর 1.5 বছর ধরে চলে না। কিন্তু কোম্পানি যদি বিজনেস ঠিকঠাক থাকে, তাহলে কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে আলটিমেটলি লং টার্মে। এই জন্যই কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের জন্য মেন হচ্ছে ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েট হয়ে যাবে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নের মধ্যে আমরা দেখেছিলাম কোম্পানিটা 77,733% রিটার্ন দিয়েছে। কিন্তু আমরা যদি চার্ট দেখি না, দেখতে পারবো টাইম পিরিয়ডটা দেখুন 2000 থেকে 2003 পর্যন্ত।
কোম্পানি 55%, 56% ডাউনে ছিল। আমি তো এতটুকু ধরতে পেরেছি, এর থেকেও নিচে চলে এসেছিলো। অর্থাৎ যারা 2000 সালে ইনভেস্টমেন্ট করেছিল তারা 2003 পর্যন্ত কিন্তু নেগেটিভেই ছিল। কোম্পানি শেষ হয়ে গেছে, কোম্পানি এখান থেকে দেখলে দেখা যাবে, অর্থাৎ 2003 থেকে দেখলে দেখা যাবে আরও ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো, দেখুন প্রায় 1,32,840% রিটার্ন দিয়েছে। যেখানে 2008 যদি আমরা দেখি, এখানেও ব্যাপক একটা কারেকশান হয়েছে, প্রায় 60% মার্কেট কারেকশান হয়েছিল, এই কোম্পানিটাও কারেকশান হয়েছে। 2014-তে 2016-তে ডিমনিটাইজেশনের সময় তো এরকম বড় বড় কারেকশান হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তা ভাবনা করার কিচ্ছু নেই, যেখানে কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং এবং কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেসে ওয়েল অ্যান্ড গুড। হয়তো সাময়িকক্ষণের জন্য কোম্পানিটা প্রবলেম ফেস করছে, তো এই প্রবলেম আস্তে আস্তে কিন্তু শর্ট আউট হয়ে গেছে বলতে পারেন, যেখানে এই কোম্পানি এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখলে দেখা যাবে 6,736, 7,400, 7,400টা 9,200, 11,900, 11,900টা 14,368। তো কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানিটার বোরিং দেখলে দেখা যাবে কোম্পানিটার লং টার্ম বোরিং আছে কত, 3,139 করোড়। তো কোম্পানি বোরিং আছে তাই বলে এই নয় যে কোম্পানি শেষ হয়ে, কারণ আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি তাহলে দেখতে পারো কোম্পানির কাছে 14,000 রিজার্ভ আছে। তো সেই 14,000 রিজার্ভের কাছে বোরিং যেটা রয়েছে 3,139 করোড়, সেটা কিন্তু কিছুই না। আর কোম্পানি এই বোরিংটা নিয়েছে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য। শর্ট টার্ম বোরিং রয়েছে কত, 7,600। অর্থাৎ শর্ট টার্ম বোরিং নিয়ে চিন্তাভাবনা করার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরিং 1 বছরের মধ্যে কিন্তু কোম্পানি শর্ট আউট করে। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে ক্যাশ দেখলে দেখা যাবে কোম্পানির কাছে 805 করোড় মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন। আমরা যদি রেভিনিউ দেখলে দেখতে পারবো যে 5 বছর আগে কত, 20,100, সেটা 20,700 2021-এ বেড়েছে, তবে তেমনভাবে বাড়েনি। তার পাশাপাশি আমরা যদি দেখি সেটা কত, 27,456, 27,456টা 38,500, 47,600। তাহলে কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু লাফিয়ে বাড়ছে, যেখানে বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি প্রফিট দেখলে দেখতে পারো 1,517, সেটা 21-এ পড়েছিল, কারণ আমরা সবাই জানি কোভিড ছিল। তারপরে দেখুন 2,180, 3,333, সেটা 3,544। তো কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে সাথে কোম্পানির প্রফিট যেটা সেটাও কিন্তু লাফিয়ে বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখতে পারবো যে সেপ্টেম্বর 2024 প্রোমোটার 52.9% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 18.2% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 15.5% স্টেক হোল্ড করছে এবং পাবলিক 17.3% স্টেক হোল্ড করছে। যেখানে পাবলিকের স্টেক কন্টিনিউয়াসলি কমছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের স্টেক বাড়ছে, কিন্তু কমছে এফআইআই স্টেক, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার। যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং পাবলিকের কাছ থেকে মাল কোথায় গেছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের কাছে। তো এতটা স্টেক কেন হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এবং প্রোমোটার? অবভিয়াসলি কোম্পানির বিজনেস, যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি বিজনেস ভালো করছে। মিউচুয়াল ফান্ড দেখলে দেখা যাবে 6.20% স্টেক হোল্ড করছে, 46টা মিউচুয়াল ফান্ড রয়েছে, এসবিআই একাই 1.59% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 17.69%, 864টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। যেখানে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখতে পারবো 4.17%, 30টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, তার মধ্যে এলআইসি একাই 2.28% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? কোম্পানির বিজনেস। আমরা মার্কেট ক্যাপ দেখতে পারবো যে অলমোস্ট 3 লাখ করোড়, যেটা ফার্স্টে আমরা দেখেছি। P91 রয়েছে, পি একটু হাই রয়েছে, তবে প্রফিট যদি ভালো করে পি কিন্তু আস্তে আস্তে নিচে চলে আসবে। পি নিয়ে অত ভাবার কিছু নেই। যেখানে কোম্পানিটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 22.7 রয়েছে, রিটার্ন অন ইকুইটি কিন্তু 32.9 রয়েছে, দুটো ঠিকঠাক রয়েছে। কোম্পানি 0.33% ডিভিডেন্ডও পে করে। যেটা স্যার আমি প্রথমেই বলেছিলাম যে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন টাইটান নাম্বার 1 কোম্পানি জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে, যেখানে কল্যাণ জুয়েলার্স নাম্বার 2 কোম্পানি, 75,000 কারণ হচ্ছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন মার্কেট ক্যাপ, সেখানে প্রায় 3 লাখ, প্রায় বলতে পারেন 4 থেকে 4.5 গুণ বড় টাইটান কোম্পানিটা। তো স্যার শুধু টাইটানের প্রবলেম না, যে লাস্ট 1 বছরে যে নেগেটিভ রিটার্ন দিয়েছে সেটা কিন্তু প্রতি কটা জুয়েলারি কোম্পানির একই রকম রিটার্ন জেনারেট করে দিয়েছে। কারণ প্রবলেম ইন্টারনাল নয়, প্রবলেম এক্সটার্নাল। যেখানে গোল্ডের দাম বাড়ার জন্য প্রতি কটা কোম্পানির বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছে। তো স্যার বিজনেস ভালো, ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে এই কোম্পানি অদূর ভবিষ্যতে আরও ভালো করতে পারে। কেন বলছি? কারণ এই কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেস এক্সপ্যান্ড করছে, দেশের মধ্যে তো অবশ্যই, দেশের বাইরেও, সৌদি আরব বলুন,
আমেরিকা বলুন, ইউকে বলুন, সেখানে কিন্তু কোম্পানি থাবা বসিয়েছে, অর্থাৎ সেখানেও বিজনেসটাকে ছড়ানোর চেষ্টা করছে। অলরেডি ইউকে বলুন, ইউএসএ বলুন এবং সৌদি আরব বলুন, সেখানে কিন্তু অনেকগুলো কোম্পানির শোরুম ওপেন করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, একটা সেফলি ইনভেস্টমেন্ট, যেখানে এই কোম্পানির নিফটি 50 পার্ট আন্ডার ভ্যালু চলছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, নিচে চলছে, ভালো সুযোগ আছে ওয়েলথ ক্রিয়েট করার, তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, যেখানে এই কোম্পানি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। ডিসক্লেমার, বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।